লোকগাথার এল ডোরাডো, অ্যামাজনদের রাজধানী থেমিস্কিরা, প্লেটোর আটলান্টিস কিংবা হিমালয়ের রহস্যময় নগরী সাম্ভালা, এই পৌরাণিক সাম্রাজ্যগুলো হাজার বছর ধরে অভিযাত্রীদের রাতের ঘুম হারাম করে এসেছে। বর্ণনা যতই কাল্পনিক বা অবাস্তব লাগুক, স্বপ্নীল অভিযাত্রীকের নিকট তা ছিল চিরন্তন সত্য। শুধু যোগ্যদের নিকট ধর্ণা দেবে এমন চিন্তা মাথায় রেখে অনেকেই ঘরছাড়া হয়েছেন। বছরের পর বছর ধরে অনুসন্ধানের পর অনেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, আবার অনেকেই ফিরতে পারেননি। যদি অভিযাত্রীদের নামের তালিকা তৈরি করা হয়, তাহলে হয়তো সেটা নিয়ে বেশ কয়েক ভলিউম বই লিখে ফেলা যাবে। তাদের অভিমান নিয়ে শত শত সিনেমা তৈরি করে ফেলা যাবে। কিন্তু আমাদের আজকের আলোচনায় উঠে আসবে শুধু একজন অভিযাত্রীর নাম। আজ আমরা এমন একজন অভিযাত্রী নিয়ে কথা বলবো, যার অভিযানের মূল লক্ষ্য ছিল এমন এক গুপ্ত নগরীর খোঁজ করা, যার সন্ধান তিনি ছাড়া আর কেউ পাবেন না। আটলান্টিকের ওপারের দেশ ব্রাজিলের গহীন অরণ্যে লুকিয়ে থাকা সেই নগরীর নাম জেড। আর এই জেড নগরীর সন্ধানে বের হওয়া সেই অভিযাত্রীর নাম পার্সি ফসেট। 1920 সালের দিকে জেড নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি একটি পর্তুগিজ পাণ্ডুলিপির সন্ধান পান। রিও ডি জেনিরোতে লাইব্রেরির 512 নম্বর হিসেবে লিপিবদ্ধ সেই পাণ্ডুলিপিতে এক পর্তুগিজ অভিযাত্রী আমাজনের মেটোগ্রাসো অঞ্চলে দেওয়াল ঘেরা এক অদ্ভুত নগরীর সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন। 1753 সালে লিখিত পাণ্ডুলিপিতে তিনি সেই নগরীকে স্বর্ণরৌপ্য সমৃদ্ধ হিসেবে উল্লেখ করেন। নগরীর বাসভূমি বহুতল দালানের মতো উঁচু ছিল, প্রশস্ত রাজপথ বিশিষ্ট এবং একটি বিশাল হ্রদের পাশে অবস্থিত এই নগরীকে তিনি গ্রিক সভ্যতার মতো সমৃদ্ধ হিসেবে চিহ্নিত করেছিলেন। পাণ্ডুলিপির বর্ণগুলো পার্সির মনে দাগ কেটে যায়। তিনি নতুন করে অভিযান পরিচালনার স্বপ্ন দেখেন। সমসাময়িক অন্যান্য ভূগোলবিদরা আমাজনের অভ্যন্তরে এরকম বিশাল নগরী থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন, কিন্তু ফসেট কারো কথা কানেই তুললেন না। 1921 সালে তিনি পর্যাপ্ত অর্থ সংগ্রহের পর জেড নগরীর সন্ধানে বেরিয়ে পড়েন। তার সঙ্গী হিসাবে একদল অভিযাত্রীও যোগ দেন সেবার। কিন্তু আমাজনের বৈরী পরিবেশ তাদের বারবার আঘাত করছিল। বিষাক্ত সরীসৃপ, হিংস্র জন্তু, ভয়ঙ্কর রোগের আক্রমণে সেবারের যাত্রা কয়েক মাসের বেশি স্থায়ী হতে পারেনি। বারবার ব্যর্থ হওয়া পার্সি ফসেট এবার ঠিক করলেন পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই যাত্রা করবেন। এবার যেভাবেই হোক জেড নগরীর বুকে পদার্পণ না করে ফিরছেন না। বিভিন্ন ব্রিটিশ পত্রিকা সংস্থা এবং ধনী সমাজ থেকে ফসেটের নিকট অর্থ সাহায্য পাঠানো হলো। তার সঙ্গী হিসেবে এই যাত্রায় বন্ধু রালে রিমেল, বড় ছেলে জ্যাক ফসেট এবং স্থানীয় কিছু শ্রমিক যোগদান করেন। পার্সি ফসেটের বিখ্যাত যাত্রা শুরু হয় 1925 সালের 20শে এপ্রিল। স্থানীয় কর্মচারীদের বিদায় দেওয়ার সময় তিনি বলে যান, যদি কোনো কারণে তিনি ফিরে না আসেন তাহলে যেন কেউ উদ্ধার অভিযান পরিচালনা না করে। এর কারণ যে পথ দিয়ে তারা এগিয়ে যাবেন তা বেশ বিপজ্জনক এবং দুর্গম। মে মাসের 25 তারিখ ফসেট বাহিনী এক অনাবৃষ্কৃত অঞ্চলে গিয়ে পৌঁছালেন। এখানে তার পূর্বে কেউ পদার্পণ করেনি বলে দাবি করেন তিনি। এখানে বসে তিনি একটি চিঠি লেখেন। সেখানে তিনি তার পরবর্তী গন্তব্যস্থল হিসেবে আমাজন নদীর দক্ষিণে জিঙ্গু অঞ্চলের নাম উল্লেখ করেন। তার চিঠি নিয়ে একজন শ্রমিক গ্রামে ফিরে যায়। যাত্রাকালে ফসেট নিয়মিত চিঠি প্রেরণ করতে থাকেন। এভাবে চলল 5 মাস। 5 মাসের মাথায় তার শেষ ডাকে তিনি জানান তারা আমাজনের এমন একটি অঞ্চলে পৌঁছেছেন যেখানে বহিরাগত কেউ এর আগে প্রবেশ করেনি। তিনি এই অঞ্চলের নাম দেন ডেড হর্স ক্যাম্প বা মৃত ঘোড়ার ক্যাম্প। এখানে তার ঘোড়া অজ্ঞাত কারণে মৃত্যুবরণ করলে তিনি এই নাম দেন। তিনি তার স্ত্রীকে জানান, কয়দিনের মাথায় আমরা এই অঞ্চল অতিক্রম করে সামনে এগিয়ে যাব। আমার মন বলছে এবার কোনোভাবেই আমরা ব্যর্থ হতে পারি না। এরপর হঠাৎ করে তার চিঠি আসা বন্ধ হয়ে গেল। অনেকে মনে করলেন
হয়তো তিনি গভীর জঙ্গলে পৌঁছে গেছেন যেখানে কোনো অধিবাসী বাস করে না। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। সবাই অধীর আগ্রহে তার চিঠির জন্য অপেক্ষা করতে থাকলো, কিন্তু কখনো ঘুরে আসলেন না। পার্সি ফাসেটকে অনেক সমালোচক বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ অভিযাত্রী হিসেবে আখ্যায়িত করেন। অনেকের চোখে তিনি আত্মভোলা এবং উন্মাদ। নিখোঁজ হওয়ার প্রায় 94 বছর পরেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। আর কোনো অভিযাত্রী আমাজনের পথে পথে ঘুরে তার গুপ্ত নগরী জেডের সন্ধানও করেনি। কিন্তু জেড নগরী কি আসলেই ছিল, সেটা কেউ সঠিকভাবে বলতে পারে না, কারণ আমাজনের বিশাল জগতের অনেক অংশ এখনও অনাবিষ্কৃত। হয়তো একদিন জানা যাবে। পার্সি ফাসেটের জেড নগরী বলতে কিছু ছিল না, আবার এর বিপরীতও ঘটতে পারে। সে পর্যন্ত শুধু অপেক্ষার পালা। যদি আপনার এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় আছি। এবং হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন এমন ভিডিও তৈরি করে থাকি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আপনার প্রিয়জনদের খেয়াল রাখুন। ধন্যবাদ।